এই সমাবেশের শুভ সূচনা করবেন শালিনী দাস। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনামস্তু মা বিদ্বিষায়। ओम शांति शांति शांति। शं नो मित्रः शं वरुणः शं नो भवत्पर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रम। नमो ब्रह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मां वक्तारम्। ॐ शान्तिः। भद्रं कर्णेभिः शृणुयामदेवं भद्रं आश्रमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागं वशेम देवहितं यदायु स्वस्ति नो इन्द्रो स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमिः स्वस्ति बृहस्पतिर्दधातु। शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। वातारुपयते मधुस्खरन्ति सिंहवा मार्गेण शन्तशोभि मधुनक्तमुत शशि मधुमत्पार्थिवमरज मधुदौरन्तु नौतिथा मधुमन्नो वनस्पतिर्मधुमांसस्तसूर्य माद्विर्गाव भवन्तु न। ॐ हरिः ओम्। मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्योर्मामृतं गमयो। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ओम्। पूर्णमद पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति। हरिः ओम्। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এখন ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠ করবেন স্নিগ্ধা মণ্ডল। ঠাকুর প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीरतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আমরা আমাদের মধ্যে দেবত্ব সমাবেশের
অতিথি হিসাবে পেয়েছি মহারাজজিকে। মহারাজজিকে জানাই শতকোটি প্রণাম। মহারাজজি রামকৃষ্ণ সেবা মিশন নিউ টাউনের সম্পাদক। তিনি বিভিন্ন রকম সেবা কাজের সাথে যুক্ত আছেন, যেমন এখন শ্রীমা সারদা বস্ত্রদান প্রকল্প চলছে এবং বিভিন্ন রকমের সেবা কাজের সঙ্গে মহারাজজি যুক্ত। মহারাজজি আজকে আমাদের কাছে স্বামী বিবেকানন্দের আলোকে সমাজ উন্নয়ন এই বিষয়ের উপর আলোকপাত করবেন। মহারাজজি, আপনাকে বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ओम नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सचेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। प्रथमेই আন্তরিক শুভেচ্ছা সারদা নারী জাগরণ এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষত অনুষ্কা দত্ত এবং যে সমস্ত মায়েরা, বিশেষত তাই আমার মনে হয়েছে, যারা সারদা নারী জাগরণের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই শান্তকালীন যে সমাবেশ, তাতে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ উন্নয়ন এই বিষয়ে কিছু বলার জন্য আমায় বলেছেন বলে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ উন্নয়ন এই বিষয়টিকে যদি আমরা দুটো দিক থেকে ভাবি, এক স্বামী বিবেকানন্দ এবং দুই সমাজ উন্নয়ন। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ উন্নয়ন এই জিনিসটি, মহারাজজি, আপনার মুখটা দেখা যাচ্ছে না ভিডিওয়ে। এবার ঠিক আছে? দেখো একটু কি বলছি। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ উন্নয়ন এই বিষয়টি বুঝতে গেলে প্রথমেই আমাদের যে কথাটি মনে পড়বে, স্বামী বিবেকানন্দের জীবনের প্রেক্ষাপট আমাদের একটু ভেবে দেখা দরকার। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের কাছে একটি মৌলিক প্রশ্ন নিয়ে এসেছিলেন, আমরা সকলেই জানি যে ঈশ্বর আছেন কিনা। এই মৌলিক চিন্তা বা মৌলিক জিজ্ঞাসা নিয়ে যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের শিক্ষায় ও সান্নিধ্যে তিনি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। কিন্তু তারপরেও স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি লাভের পরে
তিনি মানব কল্যাণে নিজেকে আত্মনিয়োজিত করেছিলেন। ফলে আমাদের প্রশ্ন উঠতে পারে মনে যে স্বামী বিবেকানন্দ, যিনি অধ্যাত্ম জগতের শ্রেষ্ঠ যে অনুভূতি তা তিনি লাভ করেছেন এবং তারপরে তিনি জগৎ কল্যাণে মনোনিবেশ করেছেন। ফলে স্বামী বিবেকানন্দের এই যে প্রেক্ষাপট, এটি আমরা খুব সচেতনভাবে আলোচনা করার চেষ্টা করছি এই কারণের জন্যে, তাহলে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ ও তার উন্নয়ন, এটি বুঝতে আমাদের সুবিধে হবে। সোশ্যাল রিফর্মার যদি আমরা ভাবি, স্বামী বিবেকানন্দ যেভাবে সমাজ উন্নয়নের কথা ভেবেছিলেন বা রিফর্মের কথা ভেবেছিলেন, মহারাজের মুখটা একটু দেখা যাচ্ছে না। তাদেরকে আমরা সোশ্যাল রিফর্মার বলে জানি। স্বামী বিবেকানন্দ ঠিক সেই রকম সোশ্যাল রিফর্মার কিন্তু ছিলেন না। তার স্বভাব সিদ্ধ যে মনের গঠন, যেটি ঈশ্বরমুখী, সেই ঈশ্বরমুখী মনকে মানবমুখী করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বলছেন, তুই কি চাস, তখন স্বামী বিবেকানন্দ বলছেন, আমি চাই সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে। এবং এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ অসন্তুষ্ট হচ্ছেন এবং স্বামীজিকে বলছেন, আমি চাই তুমি বিশাল বটগাছের মতো হবে, তোমার তলায় এসে মানুষ আশ্রয় নেবে। তাই আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের স্বভাব সিদ্ধ ঈশ্বরমুখী মনকে মানবমুখী বা জগৎমুখী করেছিলেন। এই দৃষ্টি নিয়ে স্বামীজি জগৎ কল্যাণে অবতীর্ণ হচ্ছেন। ফলে তার সামাজিক উন্নয়ন বা সমাজ উন্নয়ন, এই দুটো জিনিস যে সম্পূর্ণ ভিন্ন রকম হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ভারতীয় সমাজের দৃষ্টিতে যদি দেখি, যারা সমাজ উন্নয়নের কাজ করেছেন, যাদেরকে আমরা সোশ্যাল রিফর্মার বলে জানি, রাজা রামমোহন থেকে শুরু করে, তাদের থেকে স্বামী বিবেকানন্দ যে সম্পূর্ণ স্বতন্ত্র একজন মানুষ এবং তার দৃষ্টিভঙ্গি সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে সম্পূর্ণ পৃথক, আমরা এই কথাটি বলার চেষ্টা করছি। একজন নির্বিকল্প সমাধিবান পুরুষ যখন সমাধি থেকে নেমে আসেন এবং যখন মানব কল্যাণে তিনি কাজ করেন, নিজেকে আত্মনিয়োগ করেন, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
তাই স্বামীজি না বলুন সোশ্যাল রিফর্মার ছিলেন, এটি যেমন সত্য, পাশাপাশি তার সমাজ উন্নয়নের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। আপনাদের দৃষ্টি আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই বিষয়ে, যখন স্বামীজি সবকিছু উন্নয়নের ক্ষেত্রে মূল যে জায়গাটি বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন, সেটি হলো ধর্ম ও আধ্যাত্মিকতা। মানুষের ভেতরে যে দেবত্ব রয়েছে, এই দেবত্বের কথা তিনি বারবার শুনিয়েছেন। আপনাদের মনে এ পর্যন্ত শোনার পরে প্রশ্ন আসতে পারে যে আজকের আলোচনার বিষয় হলো সোশ্যাল ডেভেলপমেন্ট ইন দি লাইট অফ স্বামী বিবেকানন্দ, কিন্তু কেন আমরা বেদান্তের কথা বলছি? আমরা খুব সচেতন ভাবে এই কথা বলার চেষ্টা করছি যে স্বামী বিবেকানন্দ যখন তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন এবং তারপর যখন বুদ্ধিত হয়ে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন, তখন স্বামী বিবেকানন্দ একজন সাধারণ সোশ্যাল রিফর্মার নন। সমস্ত কিছুর ভেতরেই স্বামীজির আধ্যাত্ম চেতনা ছিল সম্পূর্ণরূপে অন্তর্নিহিত। তাই যে সমাজের উন্নয়নের কথা স্বামীজি ভাবছেন, যদি আমরা ভারতবর্ষের নিরিখেই ভাবি, স্বামীজি বারবার বলছেন যে ভারতবর্ষের মানুষের কাছে ধর্ম এমন একটি জিনিস, এত গুরুত্বপূর্ণ যে একে কখনোই অবহেলা করা চলে না। সমাজ ধর্ম থেকে পৃথক নয়, সমাজ মানুষকে নিয়ে। স্বামীজির সেই বিখ্যাত উক্তি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যখন স্বামীজি বলছেন যে গঙ্গার যে স্রোতধারা তা গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে সাগরে মিলিত হচ্ছে, তিনি বলছেন যদি কখনো এমন সম্ভব হয় সম্পূর্ণ স্রোতধারাকে আবার ওই গঙ্গোত্রীতে ফিরিয়ে নিয়ে যাওয়া, তথাপি ভারতবর্ষের মানুষের মন থেকে ধর্ম মুছে ফেলা সম্ভব নয়। তাই এই ধর্মের ওপর ভিত্তি করে, ধর্ম না বলে বরং আধ্যাত্মিকতা শব্দটি বলা ভালো, কারণ স্বামীজি এটির উপরই জোর দিয়েছেন। ধর্ম এবং আধ্যাত্ম দুটো ভিন্ন জিনিস। মানুষের ভেতরে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে, এর বিকাশ সাধনের জন্যই স্বামীজি জীবনপাত পরিশ্রম করেছেন। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ, যিনি মানব কল্যাণে নিজেকে আত্মনিয়োজিত করেছেন, তিনি যখন বেলুড় মঠ স্থাপন করছেন, সমগ্র সন্ন্যাসীদের কাছে তিনি যে আদর্শের বাক্যটি তুলে ধরেছিলেন, সেখানে তিনি বলছেন আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায় চ, আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই কথাটির মধ্যে দুটো দিক রয়েছে। প্রথম কথা হলো আত্মনা মোক্ষার্থম, নিজের মুক্তি এবং সঙ্গে সঙ্গে জগতের হিত সাধন। আত্মমুক্তি এবং জগতের হিত সাধন, এই দুটো জিনিস স্বামী বিবেকানন্দের কাছে
সমান গুরুত্বপূর্ণ ছিল এবং সেই কারণের জন্য তিনি কেবলমাত্র নিজের মুক্তির কথা ভেবেছেন তা নয়, স্বামী বিবেকানন্দ যে সমাজ উন্নয়নের কাজ তিনি করেছেন তার প্রেরণা হলো আত্মনমোক্ষার্থম জগৎহিতায় চ, আত্মমুক্তি ও জগতের হিত সাধন, এই দুটোকে সমদৃষ্টিতে দেখেছেন স্বামী বিবেকানন্দ। আমরা যদি কেবল সমাজ উন্নয়নের কথা ভাবি তাহলে ধর্ম বা আধ্যাত্মিকতা থেকে জিনিসটি যেন নিযুক্ত হয়ে যায়, কিন্তু কখনোই স্বামীজি এটি ভাবেননি। তাই আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিত সাধন, তাই এই দুটো জিনিস স্বামীজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি তার গুরু ভাইদের এবং অন্যান্য সন্ন্যাসীদের প্রেরণা দিচ্ছেন যে গ্রামে গ্রামে যাও, মানুষকে শিক্ষা দাও, সাধারণ জ্ঞান দাও। এই সমস্ত প্রেরণা তিনি দিচ্ছেন এই কারণের জন্যে যে স্বামীজির কাছে মানুষ কেবল মানুষ ছিল না, স্বামীজি মানুষকে দেবত্বে উন্নীত করেছেন। স্বামীজি একটি শব্দবন্ধ আমাদের কাছে উপহার দিয়েছেন, দরিদ্র নারায়ণ। দরিদ্র কেবলমাত্র দরিদ্র নয়, দরিদ্র নারায়ণ। অতিথি দেবো ভব, এরই প্রেরণা দরিদ্র নারায়ণ। তাই স্বামী বিবেকানন্দ যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের কাজ করছেন, মানুষের জন্য আত্মনিয়োগ করছেন, তখন সেটি যে কেবলমাত্র একটি সমাজ উন্নয়নের কাজ তা নয়। স্বামীজি চাইতেন যে অন্তর্নিহিত দেবত্ব মানুষের ভেতরে রয়েছে তার বিকাশ সাধন ও সমাজের উন্নয়ন। আমরা জানি। মহারাজজি ক্ষমা করবেন, একটু ক্যামেরাটা ঠিক করে সেট করলে ভালো হয়, দেখা যাচ্ছে না আপনাকে ভালো। আচ্ছা, প্রবলেম হচ্ছে, একটু একটু না না, দেখা যাচ্ছে তো, পুরোই দেখা যাচ্ছে মহারাজজিকে। মুখটা দেখা যাচ্ছে না। ফুল স্ক্রিন অপশনে গেলে পুরোটাই দেখা যাচ্ছে। যাচ্ছিল না। হ্যাঁ, এখন ঠিক আছে। যাচ্ছে, ঠিক আছে। ধর্মের দুটো দিক যে কথা বলছিলাম, একটি হলো অভ্যুদয় আর একটি হলো নিঃশ্রেয়স। অভ্যুদয় মানে জাগরণ। স্বামীজি যদিও তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, তবুও তিনি অস্বীকার করেননি যে জাগরণ বা অভ্যুদয় যে প্রয়োজন এটি স্বামীজি উপলব্ধি করেছেন। এবং স্বামী বিবেকানন্দের এই উপলব্ধির প্রেক্ষাপট আমরা একটু আগে বলছিলাম। স্বামীজি ভারতবর্ষকে চিনেছেন নিজে প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা। যখন তিনি ভারত পরিক্রমা করছেন, তিনি গিয়েছেন দরিদ্রের কুটিরে, তিনি গিয়েছেন রাজপ্রাসাদে। তাই স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছেন ভারতবর্ষের মূর্ত বিগ্রহ, কনডেন্সড ইন্ডিয়া। এবং এই স্বামী বিবেকানন্দ
ভারত উন্নয়নের জন্য যদি আমরা বলি যে উন্মাদ প্রায় হয়েছিলেন, খুব অত্যুক্তি হবে না। আমরা এমন কোন সন্ন্যাসী আমার পাবো না টেবিলটাই বেশি দেখা যাচ্ছে, আমার মাথাটা দেখা যাচ্ছে না। যিনি ভারত পরিক্রমার কালে কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে যখন তিনি ধ্যানমগ্ন হয়েছেন, তার ধ্যানমগ্ন দৃষ্টিতে অন্য কোন দেবদেবী না এসে তিনি ধ্যান করছেন ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। ফলে স্বামী বিবেকানন্দ ভারত উন্নয়নের জন্য যে আত্মবলিদান দিয়েছেন, নিজেকে তিলে তিলে উৎসর্গ করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং এই ভার স্বামীজিকে দিয়ে গিয়েছেন। স্বামী সদানন্দজি একবার স্বামীজিকে বলছেন যে স্বামীজি, আপনাকে মাঝে মাঝে বড় বিমর্ষ দেখি, কারণ কি? তখন স্বামীজি বলছেন, আমার গুরু আমাকে দুটি কাজের কথা বলেছেন এবং সেই দুটো কাজ আমি কিভাবে করব এটি ঠিক ভেবে উঠতে পারছি না, এবং সেই কারণের জন্য তিনি এত চিন্তিত রয়েছেন। কি সেই কাজ? সেই কাজ হলো এক, ভারতবর্ষের উন্নয়ন, এবং দুই, পৃথিবীর কাছে ভারতবর্ষের মর্যাদা পুনঃস্থাপন। এই দুটি কাজ স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে প্রেরণা রূপে পেয়েছেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণ তাকে এই কাজ গুরু দায়িত্ব বা ভার দিয়েছেন, এবং স্বামীজি যে ভারতবর্ষকে দেখেছেন অশিক্ষা, দারিদ্র এবং পরাধীন ভারতবর্ষ, এই ভারতবর্ষের কি করে উন্নয়ন সম্ভব, স্বামীজি ভারত পরিক্রমা কালে যখন তিনি পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়েছেন, তখন তিনি এর একটি রূপরেখা মনে মনে তৈরি করেছেন। এবং স্বামীজি বলছেন, শিকাগো ধর্ম মহাসভায় তিনি যে ধর্ম প্রচার করতে গিয়েছেন তা নয়, তিনি চান ভারতবর্ষের উন্নয়ন। ভারতবর্ষের যে চরম দারিদ্র দেখেছেন স্বামী বিবেকানন্দ, কি করে এই দারিদ্র দূর করা যায়, স্বামীজি সেটিও ভেবেছেন। এবং সেই কারণের জন্য দেখবেন স্বামীজির তৎকালীন চিঠিপত্র, বক্তৃতা ইত্যাদিতে বোঝা যায় যে স্বামীজি জোর দিচ্ছেন কি করে দারিদ্র দূরীকরণ করা সম্ভব। এবং স্বামীজি আত্মমর্যাদার কথা বলছেন, যে আত্মমর্যাদায় উন্নীত না হলে ভারতবর্ষের
মানুষ ক্রম অবনতির দিকে যাচ্ছে, এইটি বুঝে স্বামীজি যুব সমাজের কাছে আহ্বান করেছেন এবং স্বামীজি তার যে কর্মের প্রেরণা দিয়েছেন, যুবকদের আহ্বান করছেন, এর একটি কারণ হলো সেই সময়ে ভারতবর্ষের যে অবস্থা স্বামীজি দেখছেন, তখন একদিকে দারিদ্র এবং তামসিকতায় নিমজ্জমান ভারতবর্ষ। ধীরে ধীরে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আমরা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছি। অথচ স্বামীজির দৃষ্টিভঙ্গি হলো অন্তর্নিহিত দেবত্ব আমাদের ভেতরে রয়েছে, এটি উপলব্ধি দ্বারা যেমন আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, আধ্যাত্মিকতাও আমাদের জাগতিক উন্নয়ন ঘটাতে পারে। এবং সেই জন্য স্বামীজি অভ্যুদয়ের উপর জোর দিয়েছেন এবং তাই দেখবেন তিনি যুব সমাজকে বলছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এবং যখন তুমি ফুটবল খেলে তেজময় শরীর তৈরি করতে পারবে, মন তৈরি করতে পারবে, প্রজ্ঞা তৈরি করতে পারবে, বুদ্ধি তৈরি করতে পারবে, গীতার বাণী তখন তুমি মর্মোদ্ধার করতে পারবে। এইভাবে স্বামীজি যুব সমাজের উন্নয়নের জন্য আহ্বান করেছেন। আমরা স্বামীজির রচনাবলী থেকে বা স্বামী শিষ্য সংবাদ থেকে এই লেখাগুলো পাই যে সেখানে বারবার স্বামীজি প্রেরণা দিচ্ছেন যুব সমাজকে এগিয়ে আসার জন্য এবং বারবার তিনি বলছেন শিক্ষার উপরে জোর দিচ্ছেন। কি সেই শিক্ষা? আপনারা সকলেই এটি বারবার শুনেছেন যে স্বামীজি বলছেন, education is the perfection, manifestation of perfection already in men. মানুষের ভেতরে যে অন্তর্নিহিত পূর্ণতা রয়েছে, it is already there, তারই ম্যানিফেস্টেশনকে স্বামীজি শিক্ষা বলেছেন। এবং এই শিক্ষার ক্ষেত্রে স্বামীজি জাগতিক এবং আধ্যাত্মিক দুটো শিক্ষাকেই বুঝিয়েছেন। এবং সেই কারণের জন্য দেখবেন স্বামীজি শিক্ষার ক্ষেত্রে, জাগতিক শিক্ষার ক্ষেত্রে বারবার প্রায়োগিক জ্ঞানের কথাও বলেছেন। যেমন আমরা জ্ঞান বিজ্ঞান এগুলো জানবো, শিখবো, পাশাপাশি প্রযুক্তির কথাও তিনি বলেছেন। এবং এটি না হলে কখনো সমাজ উন্নয়ন সম্ভব নয়। তাই আগে যে বিষয়টি বললাম যে জাগতিক উন্নয়ন অর্থাৎ অভ্যুদয় এবং নিঃশ্রেয়স, এই দুটো কিন্তু স্বামীজি দৃষ্টিতে একই রকম গুরুত্বপূর্ণ। আমাদের মনে হতে পারে যে অদ্বৈত বেদান্তের প্রবক্তা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে তিনি অদ্বৈত বেদান্তের কথা বলেছেন এবং যে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে
জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য বলা হয়েছে, এই সত্য উপলব্ধি করতে গেলে যে জাগতিক শিক্ষার প্রয়োজন রয়েছে, স্বামীজি এটি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং তাই স্বামীজি এই জগৎকে অস্বীকার করেননি। বস্তুত আমরা এই তত্ত্বটিকে ভুল বুঝেছি বলেই আমরা দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে গিয়েছি। স্বামী বিবেকানন্দ এইটিকে পুনরায় আমাদের কাছে প্রতিষ্ঠা করলেন এবং দেখিয়ে দিলেন কিভাবে জাগতিক উন্নয়ন করা ও সম্ভব। আমরা সংক্ষেপে এই বিষয়গুলোতে আসব, যেখানে স্বামীজি সাত্ত্বিক অবস্থায় পৌঁছানোর জন্য তামসিকতা থেকে রাজসিক ভাব এবং তারপর সাত্ত্বিকতায় গমনের কথা বলেছেন। এবং এই রাজসিক ভাব নিয়ে আসার জন্য স্বামীজি প্রেরণা দিচ্ছেন এবং তাই বারবার তিনি বলছেন, arise, awake, stop not till the goal is reached. Arise, awake, বারবার তিনি এটি বলছেন। এবং এই যে জাগরণের মন্ত্র স্বামীজি বলছেন, সেই জাগরণ হলো আত্মমর্যাদার জাগরণ। পরাধীন ভারতবর্ষ অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, দারিদ্র ইত্যাদিতে আত্মমর্যাদায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু স্বামীজি কি করলেন? ভারতবর্ষের হৃত গৌরবকে পুনরায় জাগিয়ে তুললেন। এবং এই প্রেরণা স্বামীজি দিচ্ছেন যে প্রত্যেক মানুষের ভেতরে ডিভিনিটি রয়েছে। স্বামীজি বলছেন, its soul is potentially divine. এই যে ডিভিনিটি, এবং এই ডিভিনিটি যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে সমাজ উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি, এটি আরো কত গভীর হয়ে যায়। স্বামীজি এটি বারবার মনে করিয়ে দিয়েছেন। আমরা একটু আগে যে কথা বলছিলাম, যে ভারতবর্ষের উন্নয়ন এবং বহির্বিশ্বে ভারতের মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠা করা, এই দুটি কাজ স্বামীজি কিভাবে করবেন এইটি নিয়ে স্বামীজি চিন্তিত ছিলেন। এবং প্রথম কাজটি ভারতবর্ষের নতুন করে ভারতকে জাগিয়ে তোলা, পুনরায় তার জাগরণ। সেই কারণের জন্য স্বামীজি শিক্ষা প্রসারের কথা বলেছেন, জাগতিক এবং আধ্যাত্মিক উন্নয়নের কথা বলেছেন। তার গুরু ভাইদের তিনি প্রেরণা দিচ্ছেন বিভিন্ন জায়গায় শিক্ষা প্রচারের। এবং সেই আদর্শকে কাজে লাগিয়ে স্বামীজি প্রতিষ্ঠিত সংঘ, রামকৃষ্ণ মিশন, সমস্ত জায়গায় এই কাজ করে চলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেকে উৎসর্গ করছেন এই কাজে। স্বামীজি দেখেছেন ভারতবর্ষকে কুসংস্কারে আচ্ছন্ন অবস্থায়। একদিকে যেমন তিনি দারিদ্র দেখেছেন, অন্যদিকে দেখেছেন কুসংস্কার। ভারতবর্ষে
সত্যিকারের ধর্ম এবং আধ্যাত্মিকতা এই দুটোকে না বুঝতে পেরে ধর্মের নামে নানা কুসংস্কার আমাদের সমাজে স্বামীজি দেখেছেন, এবং তা দূরীকরণের জন্য স্বামীজি বারবার বেদান্তের কথা বলেছেন। ধর্ম যে কোনো বুজরুকি নয়, এটি যে সম্পূর্ণ একটি বিজ্ঞান ভিত্তিক জিনিস, এটিও যে উপলব্ধি করার বিষয়, স্বামীজি বারবার সে কথা বলেছেন। স্বামীজিকে তাই আমরা বলতে শুনি, রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন। ধর্ম অনুভবের জিনিস। এবং স্বামীজি বেদান্তের ক্ষেত্রে যে বিপ্লব এনেছেন বলবো, সেটি স্বামীজির একটি মৌলিক অবদান। যে অদ্বৈত বেদান্ত, যেটি সাধারণত সাধু সন্ন্যাসীরা চর্চা করতেন, সেই বেদান্তকে স্বামীজি প্রয়োগ করেছেন মানব জীবনে, এবং মানব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সেখানে সমাজ তার বাইরে নয়। স্বামীজি সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি, এই সমস্ত কিছু নিয়ে স্বামীজি ভেবেছেন। স্বামীজির মতো এরকম মৌলিক চিন্তাবিদ পৃথিবীর ইতিহাসে বিরল। যদিও স্বামীজি রাজনীতির থেকে নিজেকে দূরে রেখেছেন, কিন্তু তিনি যে সচেতন ছিলেন বিষয়গুলোতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টি বলছিলাম, স্বামীজি বেদান্ত ভাবনা, এই বেদান্ত ভাবনাকে স্বামীজি প্রায়োগিক বেদান্তে রূপান্তরিত করেছেন, এবং সেটি হলো প্র্যাকটিক্যাল বেদান্ত। এই প্র্যাকটিক্যাল বেদান্ত সমাজের যে কোনো ক্ষেত্রে যে প্রয়োগ করা যায়, স্বামীজি এটি দেখিয়েছেন। যে বেদান্ত কেবলমাত্র চর্চার বিষয় ছিল সাধু সন্ন্যাসীদের দ্বারা, স্বামীজি সেই বেদান্তকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দিয়েছেন। এবং এই বেদান্ত কি বলে? বেদান্তের দৃষ্টিতে স্বামীজি ধর্ম এবং আধ্যাত্মিকতার ভেতরে যে প্রাচীর ছিল, এই প্রাচীরটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। আমরা ধর্ম মানে বুঝতাম মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, কিন্তু স্বামীজি আধ্যাত্মিকতা এবং এই ধর্ম, অর্থাৎ আমাদের জাগতিক জীবন এবং যে ধর্ম জীবন, এই দুটোর ভেতরে স্বামীজি ব্যবধানকে তুলে দিয়েছেন। অর্থাৎ আমরা যাকে স্পিরিচুয়াল লাইফ বলি এবং যাকে আমরা সেকুলার লাইফ বলি, এই দুটোর ভেতরে স্বামীজির কাছে কোনো ব্যবধান ছিল না। আমরা কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলছি এই জন্যে যে স্বামীজি সমাজের উপরে তার যে নীতি বা আদর্শের প্রয়োগ করেছেন, তার উৎসভূমি দিকেই আমরা দৃষ্টিপাত করছি। অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে কোনো তফাৎ নেই, উচ্চ নীচ, ধনী দরিদ্র, কোনো ভেদাভেদ নেই। সমস্ত ভেদাভেদ মুছে যায়, এবং এইটি ছিল সমাজ উন্নয়নের সব থেকে বড় দৃষ্টিভঙ্গি। আমরা যখন বর্তমান সমাজের দিকে তাকাই, যেখানে ভেদাভেদ, দলাদলি, উচ্চ নীচ,
তখন আমরা বারবার ফিরে যেতে চেষ্টা করি স্বামী বিবেকানন্দের দিকে, যেখানে তিনি এই সত্যে প্রতিষ্ঠিত হয়েছিলেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এত বৈচিত্র্যের মধ্যেও স্বামীজি সেই ঐক্যকে দেখেছেন, এবং সেই ঐক্য হলো ওই প্র্যাকটিক্যাল বেদান্তের ঐক্য। প্রত্যেক মানুষের ভেতরেই সেই পবিত্রতা, সেই পূর্ণতা বিদ্যমান। স্বামীজি সেই জন্য বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এই যে দেবত্ব মানুষের ভেতরে রয়েছে, এই দেবত্বকে স্বামীজি আরো এক ধাপ এগিয়ে দিচ্ছেন প্রায়োগিক বেদান্তের ক্ষেত্রে। কিভাবে? বহুল চর্চিত সেই বিষয়, বহুবার আপনারা হয়তো শুনেছেন, তবুও যদি আজকে এই বিষয়টি আমরা এখানে না উল্লেখ করি তাহলে এই বিষয়টি অপূর্ণতা থেকে যাবে। সেটি হলো শিবজ্ঞানী জীবসেবার কথা। যে দৃষ্টিভঙ্গিতে স্বামীজি সমাজ উন্নয়নের কথা বলেছেন, তার প্রেক্ষাপট হলো শিবজ্ঞানী জীবসেবা। আপনারা জানেন যে স্বামীজি যখন সেবার কথা বলেন, এই সেবা কোন দৃষ্টিভঙ্গিতে হবে? যদি আমরা মনে করি আমরা কোনো মানুষকে সাহায্য করছি, এই সাহায্যের অর্থ এমন নয় যে আমি উচ্চ কোনো স্থান থেকে কোনো মানুষকে কোনো কিছু প্রদান করছি। স্বামীজি বলছেন, পরোপকারে নিজের উপকার। যদি আমরা কারোর জন্য কোনো উপকার করার চেষ্টা করি, আসলে আমরা নিজেরই উপকার করছি। মানুষের ভেতরে স্বয়ং শিব বিরাজিত আছেন, এইটি জেনে শিবজ্ঞানী জীবসেবা, এবং এই সেবার দৃষ্টিভঙ্গি স্বামীজি পুজোর স্তরে উন্নীত করেছেন। সেবা এবং পূজা দুটো শব্দ সমার্থক। তাই স্বামীজি ওয়ার্ক ইজ ওয়ারশিপ এই কথা বলেছেন। প্রত্যেক কাজই পুজো। স্বামীজি তার কর্মযোগে বারবার এই কথা বলছেন যে প্রত্যেক কাজের ভেতর দিয়েই মানুষ তার অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করছে। তাই সমাজের যে যে স্তরে আমরা রয়েছি, প্রত্যেক মানুষ তার অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করে চলেছেন, এবং সমাজবদ্ধ যে মানুষ, তাদের কাছে এই একইভাবে তার পাশে দাঁড়ানো, সমমর্যাদা, সবাইকে সম্মান জানানো, নীতি নৈতিকতার আদর্শ, এই সমস্ত কিছুর ভিত্তিভূমি হলো অদ্বৈত বেদান্ত, যা স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন। এই প্র্যাকটিক্যাল বেদান্ত যে বিরাট একটি বিস্তৃত জিনিস, যা প্রয়োগ করলে মানুষ তথা এই সমাজ যে উন্নত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই স্বামীজি যখন বলেন যে আমি সমস্ত ভারতবর্ষে ঘুরেছি, কিন্তু ভাই সর্বত্রই আমি জনসাধারণের ভয়াবহ দুঃখ, দারিদ্র সচক্ষে দেখেছি, দেখে আমি আকুল হয়েছি। চোখের জল বাধা মানে না।
আমার এই দৃঢ় বিশ্বাস হয়েছে যে মানুষের মধ্যে এই যে চরম দারিদ্র, আগে এই দারিদ্র্যের অবসান ঘটাতে হবে। মানুষ যে অন্তর্নিহিত শক্তি নিয়ে সে আবির্ভূত হয়েছে, তার দ্বারা যেমন সে আত্মিক উন্নয়ন ঘটাতে পারে, নিজে আত্মজ্ঞান লাভ করতে পারে, একইভাবে সেই জ্ঞানের দ্বারা সে জাগতিক উন্নয়নও ঘটাতে পারে। আমরা এখন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি। স্বামীজি সমাজ উন্নয়নের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তার কথাও ভেবেছে এবং সেই কারণের জন্য দারিদ্র দূরীকরণের দিকেও তিনি জোর দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, স্বামী বিবেকানন্দের প্রেরণায় তার এক গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি, যিনি সেবা কাজের শুরু করছেন, স্বামী বিবেকানন্দের প্রেরণায় তিনি কতগুলো অনাথ শিশুকে নিয়ে তাদের সেবা করছেন, তাদের ভেতরে নারায়ণকে দর্শন করছেন। তার মানে ওই যে আমরা প্রথম যে কথা বলেছিলাম, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, এই দৃষ্টিভঙ্গিতেই স্বামীজির সমাজ উন্নয়ন তথা সমস্ত কর্মধারা অগ্রসর হচ্ছে। আমরা যদি এই দুটো দিককে বাদ দিয়ে কেবল একটি দিক দেখি, তাহলে কিন্তু সেটি ভুল হয়ে যাবে। আমরা যদি আত্মনমোক্ষার্থম না ভেবে কেবল এটিকে সোশ্যাল ওয়ার্ক বলে ভাবি, যেমন স্বামীজির যে দৃষ্টিভঙ্গি, এ দুটোকে যদি পৃথক করে ভাবি, তাহলে কিন্তু সমগ্র দৃষ্টিভঙ্গি ঠিক ভাবে পর্যবসিত হবে না। কারণ স্বামীজি এটি বলছেন, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, জগৎ হিত সাধন আত্মমুক্তির জন্যে। আত্মমুক্তি ও জগতের হিত সাধন এ দুটো পাশাপাশি চলবে। তাই সমাজ উন্নয়নের ক্ষেত্রে স্বামীজি যেভাবে প্রেরণা দিয়েছেন কুসংস্কার মুক্ত সমাজ তৈরির জন্য, এবং স্বামীজি শিক্ষার বিষয়ে যে আহ্বান জানিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে স্বামীজি সমাজ উন্নয়নের ক্ষেত্রে নারীর সম্মানের কথা বারবার বলেছেন। এবং এই যে সারদা নারী জাগরণ আপনারা কাজ করছেন, এই সমস্ত কিছুর প্রেরণা স্বামীজি ভেবেছেন, এবং তিনি স্ত্রী শিক্ষার কথাও ভেবেছেন। এবং তাই তো স্বামীজিকে বলতে আমরা শুনি যে সমাজ উন্নয়নের ক্ষেত্রে পাখির যেমন দুটি ডানা ছাড়া তার ওড়া সম্ভব নয়, তাই পুরুষের পাশাপাশি নারীরও সমমর্যাদা ও সমশিক্ষা সম অধিকার স্বামীজি এই ব্যাপারেও বলেছেন। এবং তাই তো আমরা দেখব যে তিনি সিস্টার নিবেদিতাকে নিয়ে আসছেন ভারতবর্ষে শিক্ষা প্রসারের জন্য। নারী না উন্নত হলে দেশ জাতি উন্নত হতে পারে না। যেখানে নারী মর্যাদা পায়, সেখানে দেবতারাও আনন্দিত হন। তাই স্বামীজি সমাজ উন্নয়নের ক্ষেত্রে স্ত্রী শিক্ষা প্রসারের কথাও বলেছেন, এবং তিনি নিবেদিতাকে বিশেষ করে বলছেন এই সিংহিনীর দরকার। কারণ ভারতবর্ষ এখনো এতটা স্বাবলম্বী হতে পারছে না, তাই নিবেদিতাকে তিনি নিয়ে আসছেন
ভারতে নারী শিক্ষা স্থাপনের জন্য, এবং নিবেদিতা তিনি কাজ করছেন নারী শিক্ষা প্রসারের জন্য। আরেকটি জিনিস আমরা স্বামীজির যে ভারত পুনর্জাগরণ বা পুনর্গঠন, এর পাশাপাশি আরেকটি জিনিস স্বামীজি শ্রীরামকৃষ্ণের থেকে দায়িত্ব হিসেবে পেয়েছেন, সেটি হলো বহির্বিশ্বে ভারতবর্ষের প্রতিষ্ঠা। স্বামীজি পাশ্চাত্যে গিয়েছেন, বিশেষত আমেরিকায় তিনি প্রথমবারে প্রায় 4 বছর, 3.5 বছর ভারতবর্ষের থেকে আমেরিকার সমাজকে তিনি দেখেছেন। এবং স্বামীজি, আপনারা সকলেই জানেন যে তিনি ইতিহাস অত্যন্ত ভালো করে জানতেন, এবং এই প্রজ্ঞার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে স্বামীজি প্রাচ্য এবং পাশ্চাত্যের ভেতরে যে আদান প্রদান, এইটি আমরা দেখতে পাবো স্বামীজির ভিতরে। স্বামীজি বারবার প্রেরণা দিচ্ছেন যে ভারতবর্ষের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি। এই দুটির মধ্যে আদান প্রদান, মেলবন্ধন ঘটাতে হবে। তাই স্বামীজি এই আদান প্রদান এর উপরে জোর দিয়েছেন, এবং স্বামীজি স্বপ্ন দেখছেন সেই ভারতবর্ষের, যেই ভারতবর্ষ পৃথিবীর কাছে ধর্ম ও আধ্যাত্মিকতার দিক থেকে আচার্য হয়ে উঠবেন। সমগ্র পৃথিবীকে স্বামীজি বলছেন ভারতবর্ষ সেই বাণী শেখাবেন, আধ্যাত্মিকতার কথা শেখাবেন, পাশাপাশি বহির্বিশ্ব থেকে, পাশ্চাত্য থেকে বিজ্ঞান প্রযুক্তি এর দ্বারা ভারতবর্ষ জাগতিক উন্নয়ন ঘটাবে। স্বামীজি সামগ্রিকভাবে জিনিসটিকে ভেবেছেন। স্বামীজির কাছে ভারত উন্নয়ন কেবল ছিল না, আত্মানা মোক্ষার্থম জগৎ হিতায়, ভারত হিতায় নয়। তাই কেবলমাত্র ভারতবর্ষ নয়, স্বামীজি সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য ভেবেছেন, এবং প্রাচ্য পাশ্চাত্যের মিলনের কথাও তিনি বলেছেন, আদান প্রদানের নীতির কথাও তিনি বলেছেন। যে সমাজ উন্নয়নের দৃষ্টিভঙ্গি আমরা দেখলাম, এই সমাজ উন্নয়নের দৃষ্টি স্বামীজি আধ্যাত্মিকতার দৃষ্টিতেই সম্পূর্ণভাবে ভেবেছেন বলে ধর্ম আধ্যাত্মিকতার ভিত্তিভূমি হলো সমাজ উন্নয়নের ভিত্তিভূমি। তাই এই কথা যদি আমরা মনে রাখি, তাহলে সমাজ উন্নয়নের যে কোনো কাজ নিছক সেটি কাজ হয়ে দাঁড়াবে না। এবং এটিই ছিল স্বামীজির দৃষ্টিভঙ্গি, যেখানে তিনি শিবজ্ঞানে জীব সেবার কথা বলেন, বা যেখানে তিনি ওয়ার্ক ইজ ওয়ারশিপ বলেন, সেখানে তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এইটি যে মানুষের ভেতরে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে, সেই দেবত্বের বিকাশ এবং পাশাপাশি সমাজের প্রত্যেকটি স্তরের উন্নয়ন সাধন করা। আমরা যদি, আমাদের মনে হয় সময় শেষ হয়ে আসছে, আমরা যদি আজকের আলোচনাকে আর একবার সংক্ষিপ্তভাবে ভেবে নিই, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সমাজ উন্নয়ন। আমরা আলোচনা করার চেষ্টা করলাম যেখানে স্বামী বিবেকানন্দের প্রেক্ষাপট কি ছিল, অর্থাৎ স্বামী বিবেকানন্দ কোন দৃষ্টিতে সমাজ উন্নয়নের কথা ভেবেছেন।
নিঃসন্দেহেই আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ একজন সোশ্যাল রিফর্মার, কিন্তু অন্যান্য সোশ্যাল রিফর্মারের থেকে স্বামীজির দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। আমরা সেটি বলার চেষ্টা করেছি। যেখানে স্বামী বিবেকানন্দ তিনি অধ্যাত্ম জগতের যা চূড়ান্ত অনুভব, নির্বিকল্প সমাধি তিনি লাভ করেছেন, এবং নির্বিকল্প সমাধি লাভ করার পরে তার সদা সর্বদা ঈশ্বরমুখী মনকে তিনি জগৎমুখী করেছেন। ফলে যে মন তিনি ঈশ্বর লাভের পর জগৎমুখী করেছেন, তার দৃষ্টিভঙ্গি কখনোই সাধারণ সমাজ সংস্কারকের মতো হবে না। এবং আমরা এটাই বলতে চেষ্টা করেছি যে স্বামীজি একজন সাধারণ সমাজ সংস্কারক ছিলেন না, বরং তিনি সমাজের সেই উন্নয়নের কথা বলেছেন যাকে আমরা ট্রান্সফরমেশন বলি, একেবারে পরিবর্তন হয়ে যাওয়া। কি করে সেটি হয় না, এই অন্তর্নিহিত দেবত্ব ভেতরে রয়েছে। স্বামীজি আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন মানুষকে। যে সমাজকে স্বামীজি দেখেছেন, যে ভারতবর্ষকে স্বামীজি দেখেছেন, যেখানে দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা এবং পরাধীন ভারতবর্ষ, সেই পরাধীন ভারতবর্ষকে কিভাবে আত্মমর্যাদায় উন্নীত করা যায়, স্বামীজি সেই জন্য যুব সমাজকে আহ্বান করেছেন এবং মানুষের ভেতরে তিনি প্রেরণা রূপে বারবার জাগরণের মন্ত্র বলেছেন। আমরা যদি ওই সময়কার স্বামীজির চিঠিপত্র পড়ি তাহলে দেখতে পাবো যে কি প্রেরণা স্বামীজি দিচ্ছেন, যেখানে অগ্নিময়ী ভাষা স্বামীজি ব্যবহার করছেন এবং সেই প্রেরণাতে তার গুরু ভাইরা প্রাণপাত পরিশ্রম করছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, মানুষের উন্নয়নের কথা ভাবছেন এবং সেই প্রেরণাকে কাজে লাগিয়ে আজও সাধু সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে কাজ করছেন। স্বামীজি দারিদ্র্যের কথা বলেছেন, দারিদ্র্য মোচনের কথা বলেছেন, কি করে এই দারিদ্র্য দূরীকরণ করা যায় সমাজ উন্নয়নের জন্য তিনি প্রায়োগিক জ্ঞানের কথাও বলেছেন। আমরা তারপরে বলার চেষ্টা করলাম যে স্বামীজি শিক্ষার উপর জোর দিয়েছেন এবং সেই শিক্ষা যা আত্মমর্যাদায় আমাদেরকে জাগরিত করে। কেবলমাত্র কতগুলো পুঁথিগত বিদ্যার কথা স্বামীজি বলেননি, স্বামীজি তাকেই বলেছেন শিক্ষা যা আমাদের অন্তর্নিহিত পূর্ণতাকে প্রকাশিত করে। স্বামীজি নারী শিক্ষার কথাও বলেছেন এবং নারীর সম্মানের কথাও বলেছেন। যে সমাজে নারীর সম্মান, নারীর মর্যাদা রক্ষিত হয়, সেই সমাজ যে উন্নত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যের কথা বলছেন। আমি জানি না আমার সময় কি শেষ হয়ে গিয়েছে, কেউ কি বলবেন? মহারাজজি বলুন, আপনি, অসুবিধা আচ্ছা। নেই। আচ্ছা, না আমার বোধহয় সময় শেষ হয়ে এসেছে। আমি 8:05 থামবো না? ঠিক আছে মহারাজজি, বলুন আচ্ছা, আপনি। বেশ, আমি 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 সমাপ্ত করছি। তো স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যের আদান প্রদানের কথা বলেছেন এবং স্বামীজি ভারতবর্ষের যে অধ্যাত্ম পরম্পরা তাকে তিনি মর্যাদা দিয়েছেন এবং স্বামীজি স্বপ্ন দেখছেন এইরকম ভারতবর্ষের, যেখানে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের যে মর্যাদা, সেই সমস্ত মর্যাদা, গৌরব একদিন ম্লান হয়ে যাবে, ভারতবর্ষ এত বড় হবে। ভারতবর্ষে সম্পর্কে স্বামীজি এত উচ্চ ধারণা পোষণ করেন যে ভবিষ্যতের ভারতবর্ষ আসবে, সে ভারতবর্ষ হবে অতীতের সমস্ত গৌরব ম্লান হয়ে যাবে। এবং সেটি কি করে হবে
স্বামীজি বলছেন এটি কোনো জড় শক্তির দ্বারা হবে না, এটি হবে আধ্যাত্ম শক্তির দ্বারা। এবং এই অধ্যাত্ম শক্তি ও পাশ্চাত্যের জড়বিজ্ঞান প্রযুক্তি, এই দুয়ের আদান প্রদানের দ্বারা সভ্যতা গড়ে উঠবে। স্বামীজি বারবার সে কথা বলেছেন। স্বামীজির লেখা, তার চিঠিপত্র এবং কথোপকথন ইত্যাদি থেকে পাওয়া যায় যে স্বামীজি প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন বা আদান প্রদান বিশ্বাস করতেন, এবং এটি প্রয়োজন, যার ফলে একটি সমাজ গড়ে উঠবে। যেই সমাজ, স্বামীজি বলছেন সেই সমাজের কথা যেখানে ব্রাহ্মণের প্রজ্ঞা থাকবে এবং ক্ষত্রিয় যে ধর্ম রক্ষা করা এটিও থাকবে। স্বামীজি সেই রকম সমাজের কথা ভেবেছেন। তাই স্বামীজির দৃষ্টিভঙ্গিতে সমাজ হবে এই রকম, যেখানে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি ও শূদ্রের সাম্যদর্শ, এই সবগুলো ঠিক ঠিক বজায় থাকবে, অথচ এদের দোষগুলো থাকবে না। এটি স্বামীজি স্বপ্ন দেখছেন আদর্শ রাষ্ট্রের, স্বামীজি স্বপ্ন দেখছেন এইরকম সভ্যতার। স্বামীজি, যিনি অদ্বৈত বেদান্ত প্রচার করেছেন, যিনি সেই অধ্যাত্ম শক্তি নিজে লাভ করেছেন, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত থেকেছেন, এই স্বামী বিবেকানন্দ একজন আদর্শ সর্বকালের, সর্বসমাজের। এবং তিনি বলছেন যে সন্ন্যাসী কিভাবে কাজ করবে সেটি বলতে গিয়ে স্বামীজি বলছেন, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগ বিদুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারত্রিক মঙ্গল করতে, পারমার্থিক মঙ্গল করতে, এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ যে দৃষ্টি নিয়ে, যে অনুভূতি নিয়ে মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন নিজেকে, সেটি তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের প্রেরণা। যখন আমরা দেখি আমেরিকায় স্বামীজি দুগ্ধ ফেরনিব শয্যা বলতে আমরা যা বুঝি, এইরকম আনন্দময় পরিবেশেও স্বামীজি অশ্রুপাত করছেন ভারতবর্ষের মানুষের জন্য। ফলে এই ছিল স্বামী বিবেকানন্দের সমাজ উন্নয়নের বা মানব কল্যাণের জন্য আত্মনিবেদন। তিনি নিজেকে সম্পূর্ণভাবে মানব কল্যাণে নিয়োজিত করেছেন, এবং এই রকম সমাজের কথা স্বামীজি ভাবছেন, এই রকম সভ্যতার কথা স্বামীজি ভাবছেন, যেখানে স্বামীজি স্বপ্ন দেখছেন তার স্বপ্নের ভারতবর্ষ হয়ে উঠবে এক মর্যাদার ভারতবর্ষ। আমরা সর্বকালের, সর্বদিকের তুলনায় স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এখানেই পৃথক দেখব, যে স্বামীজি অধ্যাত্ম জগতের শ্রেষ্ঠ অনুভব লাভ করার পরেও মানব কল্যাণে আত্মনিয়োগ করেছেন। এবং তাই তো আমরা দেখি, আমরা শেষ করছি, তাই তো আমরা দেখি স্বামীজির আজ 150 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু তবুও সারা পৃথিবী তাকিয়ে রয়েছে এই একটি মানুষের দিকে,
এখন রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিভিন্ন প্রধান যারা, তারাও স্বামীজির এই আদর্শকে এখন অনুকরণ করার চেষ্টা করছেন, অনুসরণ করার চেষ্টা করছেন। কারণ সর্বকালে স্বামী বিবেকানন্দ এমন একটি আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন, এমন একটি আদর্শ আমাদের কাছে দিয়েছেন, যে সেই আদর্শ লাভ করার জন্য সকলেই আমরা চেষ্টা করছি। শুধু বর্তমান কালে নয়, পৃথিবীতে অনাগত কালেও যখন মানব অধিকার উদ্ধারের জন্য সংগ্রামে লিপ্ত হবে, তখনই বিবেকানন্দের বাণী ও ধ্যান ধারণার কাছে মানুষকে আসতে হবে প্রেরণার জন্য, পথ নির্দেশের জন্য। স্বামীজির ভাবনা সমগ্র মানব সমাজের জন্য চিরকালীন এক অমূল্য সম্পদ। তাই আমরা স্বামী বিবেকানন্দের কেবল সামাজিক উন্নয়নের কথা নয়, তিনি সামগ্রিক উন্নয়নের কথা বলেছেন। আজ আমরা অল্প পরিসরে দেখার চেষ্টা করলাম যে স্বামী বিবেকানন্দ তার দৃষ্টিতে কিভাবে তিনি সমাজ উন্নয়নের কথা ভেবেছেন। আমরা খুব সংক্ষেপে এটি আলোচনা করলাম। আমরা আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ স্বামী বিবেকানন্দের আলোকে সমাজ উন্নয়ন এই বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখলেন পূজনীয় শ্রীমৎ স্বামী হরিময়ানন্দজি মহারাজ। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। পূজনীয় মহারাজজির প্রতিটি কথা মেনে আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। আর ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি। আর স্বামীজির এই কথা, এক্সপানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ, এটা যেন মনে রাখতে পারি। রাখি মিত্র চক্রবর্তী একটা প্রশ্ন করেছেন যে ঠাকুর বলতেন সবাই নারায়ণ, কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না। আবার স্বামীজি সমগ্র জগতের ব্রহ্মলাভের কথা বলছেন স্বামী শিষ্য সংবাদে। এখন এই দুটি ক্ষেত্রে সামঞ্জস্য বিধান কিভাবে সম্ভব? দুটো দিক, একটি হলো জাগতিক, আরেকটি হলো পারমার্থিক। যখন বলা হয়, কে বলেছেন এটি? রাখি মিত্র চক্রবর্তী। রাখি মিত্র চক্রবর্তী। রাখি মিত্র চক্রবর্তী, আপনার জিজ্ঞাসা, যেটি আপনি তুলেছেন প্রশ্ন, দুটো দিক, একটি হলো জাগতিক, আরেকটি হলো পারমার্থিক। যখন আমরা বলি সমস্ত কিছুই ব্রহ্মময়, এটি কিন্তু পারমার্থিক দৃষ্টি। যখন জাগতিক দৃষ্টিতে আমরা দেখছি, তখন কিন্তু ভেদাভেদ রয়েছে। বাঘ নারায়ণ, যেমন শ্রীরামকৃষ্ণের গল্পে রয়েছে হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, সবই নারায়ণ, কিন্তু তফাৎ রয়েছে ব্যবহারিক ক্ষেত্রে। তাই যেমন জল, সবই জল, কিন্তু কোন জলে পান করা চলে, কোন জলে স্নান করা পর্যন্ত হয়, আবার কোন জলে স্পর্শ করাও যায় না। এই যে তফাৎ গুলো, এটি হলো ব্যবহারিক তফাৎ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মহারাজ, প্রণাম। হ্যাঁ, নমস্কার। মহারাজ প্রণাম। মহারাজ, হ্যাঁ বলুন। আপনি অডিবল? অনুষ্কা? হ্যাঁ ওরা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রণাম মহারাজ। আমি দেবিকা দাস, আমার নাম দেবিকা দাস, সিঙ্গুর থেকে বলছি। মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। সেটা হলো যে যখন কোনো একটি গ্রামে আমরা সেবা কার্য স্বামীজির আদর্শ অনুসরণে করতে চেষ্টা করব, তখন ফার্স্ট অবজারভেশনে আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত? কোন কোন স্বামীজির বিষয়গুলো? দৃষ্টিতে এটা করা মানে, আমরা 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 যেটি করছি এর পেছনে আমাদের মোটিভ কি? আমরা কি, স্বামীজি দেখেন বলছেন, আমরা নামের জন্য করছি, যশের জন্য করছি, খ্যাতির জন্য করছি, নাকি অন্য কিছু? এইটি
দৃষ্টিভঙ্গি প্রথম আমাদের এটি দেখতে হবে, কেন আমরা করছি। এটি আমাদের প্রথম বিবেচনার বিষয়, কেন আমরা করছি। এবং প্রথম এটা খুব নিষ্কাম ভাবে করা অত সহজ নয়। আমরা যত ভাবি যে বোধহয় নিষ্কাম ভাবে করছি, হয় না। কিন্তু তা না হলেও আমাদের কাজ থামিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। স্বামীজি সেই জন্য বলছেন যে যদি কেউ নিষ্কাম ভাবে না করতে পারে, সে অন্তত নাম যশের জন্যও করুক, তাহলেও তো করছে, তারপরে ধীরে ধীরে সে পরিবর্তিত হতে পারে। আমি জানি না বোঝাতে পারলাম বা বলতে পারলাম কিনা। হ্যাঁ মহারাজ, আর সেই জায়গায় মানে খাদ্য বা অন্যের দিক থেকে সেবা কার্য বা শিক্ষার দিক থেকে সেবা কার্য, সেইগুলোর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি তাহলে অন্যের দিক থেকে যে সেবা কার্য, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান এসব তো রয়েছে না। যেখানে যেটা দরকার, যখন যেটা প্রয়োজন, যদি আপনি সব ফিল্ডে কাজ করতে পারেন তাহলে তো ভালোই। আচ্ছা, আরেকটা মহারাজ বিষয় হলো যে সংস্কারের, সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রধান বিষয় যেটা, সেটা হলো শিক্ষা। তো শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি মেইনলি আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করার চেষ্টা করছি, পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। সেখানে স্কুলেতে স্বামীজির আদর্শে কিভাবে বাচ্চাদেরকে মানে অনুপ্রাণিত করব বা চেষ্টা করব, নিজে প্র্যাকটিস করার সাথে সাথে তাদেরকে কিভাবে মানে আরো বেশি করে মানে স্বামীজির আলোতে শিক্ষাটা যাতে তাদের সম্পন্ন হয় সেটা চেষ্টা করতে পারি। যদি খুব ছোট ছোট বাচ্চা হয়, তাদেরকে আপনি স্বামীজির যে ভাবগুলো রয়েছে সেগুলো ছোট ছোট করে বলতে পারেন, তাদেরকে গল্প বলতে পারেন, এইভাবে তাদের ভেতরে ওই ভাবটা আপনি দিতে পারেন। ছোট ছোট বাচ্চারা এগুলো শিখলো, সেগুলো করতে পারে, তাহলে দেখবেন। স্বামীজি বলছেন যে সত্যি কথা বলা, সৎ পথে চলার মধ্য দিয়ে আমাদের চরিত্র নির্মাণ হয় এবং এটাই সেই প্রকৃত শিক্ষা। এই শিক্ষাটাই আমাদের অর্জন করা জীবনের লক্ষ্য। তো যেখানে একদিন ক্লাসে যখন বলা হয়েছিল স্টুডেন্টদের যে সত্যি কথা বলতে হবে, আমরা সত্যি কথা যেন বলি, চেষ্টা করি সৎ পথে চলতে। তো একটি বাচ্চার প্রথম কথা শুনতে পাই, রিপ্লাই করে যে ম্যাম আপনি তো বলছেন সত্যি কথা বলতে, আমরা সেটা প্র্যাকটিস করছি, কিন্তু বাড়িতে বাবা মা মানে সেটা একটু বকাঝকা করছেন, আর বাবা তো ফোনেতে মিথ্যা কথা বলছেন। আমি জিজ্ঞাসা করি যে কিরকম মানে মিথ্যা কথা, না বাবা বাড়িতে বসেই ফোনে বলছেন যে আমি তো এখন এখানে আছি, মানে এমন একটা জায়গার নাম বললেন যে সেখানে তিনি বাড়িতে আছেন। তো সেক্ষেত্রে বলছেন যে কি করে সেটা পসিবল হবে, মানে সেটা বাবা। না বুঝেছি, আমি বুঝে গেছি আপনি যেটা বলতে চাইছেন। এখন দেখুন, যে যেভাবে মানে বড় হয়েছে বা যেভাবে তার ভিত্তিভূমি, সে ওভাবেই সেটাকে বলবে। এখন আপনি আপনার জায়গা থেকে আপনি যতটা পারেন চেষ্টা করবেন। আপনি পুরোটা নিশ্চয়ই পারবেন না। তার বাবা মা কিভাবে তাকে শেখাবে এটা তার বাড়ির উপরে নির্ভর করে। কিন্তু আপনি যখন স্কুলে রয়েছেন, তো তখন তাকে আপনি ওইভাবেই বলতে পারবেন যে না দেখো এটাই কিন্তু এই, এটা এই। আপনি সত্যটা তার কাছে তুলে ধরতে পারেন, কিন্তু তার কাছে একটা সংঘাত থাকবেই যে আমি স্কুলে একরকম শিখছি, আবার বাড়িতে বিপরীত রকম শিখছি। এই সংঘাতটা থাকবে। কিন্তু যখন সে একটু বড় হবে, বুঝে যাবে, তখন আশা করি সে সিদ্ধান্ত নিতে পারবে কোনটা ভুল অথবা কোনটা ঠিক, আমার মনে হয়। এছাড়া আপনি তার পরিবারের সঙ্গে তো হস্তক্ষেপ করতে পারবেন না। একদম মহারাজ। আর মহারাজ এখন অনলাইন ক্লাসের সময়ে আরো একটা সমস্যা হলো যে যখন অনলাইনে তাদের কোনো টাস্ক দেওয়া হচ্ছে বা কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, হ্যাঁ অন্য কেউ করে টরে দিচ্ছে নাকি এরকম? অ্যাকচুয়ালি না, সে হয়তো যখন আমার সামনে থেকে করছে সে সেটা অনেস্টলি করার চেষ্টা করছে বা তাকে বলানো হচ্ছে অনেস্টলি করতে, সে করছে, কিন্তু যখন বাড়িতে যাচ্ছে গার্জেনের মানে যে অনুপ্রেরণা এক ধরনের, যে সেখান থেকে সে চিটিং করে মানে চিটিং করতে বাধ্য হচ্ছে, লেখাটা রেখে সে বলছে আর কি, মানে সে এমন বলছে যে যেন সে দেখছে না, বাট সে এটা আমরা বুঝতে পারি যে সে দেখে দেখে বলছে।
যে বুঝে এই গেছি। জায়গায় দেখুন, যখন তাদেরকে আমরা ভালো একটা শেখানোর চেষ্টা করছি, কিন্তু বাড়ির থেকে গার্জিয়ান তখন তাকে সেটা হাতে অস্ত্র তুলে দিচ্ছে যে এইভাবে চিটিং বা নকল করতে হয়, বা একটা নেগেটিভ একটা লেসন পাচ্ছে। আপনাদের গার্জেন মিট হয়? গার্জেন মিট করেন? হ্যাঁ, গার্জিয়ান মিট হয়। হয়। তো গার্জেন মিটে এগুলো বলতে পারেন তো, তাতে কোনো ফল হয় কি? নাও হতে পারে, সেক্ষেত্রে বলতে এগুলো তো পারেন। ডাইরেক্ট হুম? অ্যাপ্রোচে মানে মুশকিল হয়ে যায় এগুলো বলা। না, ডাইরেক্ট অ্যাপ্রোচ না, যখন যখন গার্জেন মিট হবে তখন আপনি পয়েন্ট গুলো বলতে পারেন যে এইগুলো হচ্ছে আমাদের পয়েন্ট, নট মেনশনিং এনি নেম, পার্টিকুলার কাউকে বলবেন না, কিন্তু আপনি ইন জেনারেল তখন এই পয়েন্ট গুলো তুলতে পারেন, বা স্কুল কর্তৃপক্ষের কাছেও আপনি দৃষ্টি গোচর করতে পারেন তাদেরকে, যারা মানে ইনস্টিটিউশনে হেড রয়েছেন, যে এই এই ব্যাপারগুলো, সেগুলো তো বলা যায়। আমার তো মনে হয় গার্জেন মিট করে এগুলো বলা যায়। চেষ্টা করবো মহারাজ যাতে হুম? এগুলো বলা যায়। হ্যাঁ, না না, দেখুন, আপনি যদি এগুলোকে সমাধান করার কথা ভাবেন, তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে এগুলো নোট করে রাখতে হবে এবং গার্জেন মিটে এগুলো বলতে হবে। আর যদি হ্যাঁ, আপনার পার্সোনালি বলা সম্ভব হয়, তাহলে গার্জেনকে আপনি পার্সোনালি এগুলো বলতে পারেন যে আমরা ছাত্রছাত্রীর মূল্যায়ন করার চেষ্টা করছি, তাদেরকে শেখানোর চেষ্টা করছি, কিন্তু সেই কম্পিটিশনে আপনারা তাদেরকে হেল্প করছেন, এটা কিন্তু কাম্য নয়। একটা যন্ত্র ব্যবধান রয়েছে বলেই আপনি তার সুযোগ নেবেন, এটা তো হতে পারে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটাই তো হয়। এখন থ্যাংক ইউ মহারাজ। ম্যাডাম শারদাই নারী জাগরণের সদস্যা বন্দনা মোহন। হ্যাঁ, বলুন বলুন বলুন। প্রণাম মহারাজ, নমস্কার, বলুন। বারাসাত থেকে বর্ধনা মহন্ত বলছি। হ্যাঁ, বলুন বলুন। সর্বপ্রথমে জানাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, বলুন। আর আজকে যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের আলোতে হুম, সমাজের উন্নয়ন এই বিষয়ে যে আলোচনা হলো, তাতে যে বক্তব্য রাখলেন, তাতে আমরা যথেষ্ট সমৃদ্ধ হলাম। খুব ভালো লাগছে পড়া যে এতটা বিজি শিডিউলের মধ্যেও আপনি এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, আর আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেটা খুবই ভালো লাগলো। পরবর্তী সময়ও যে আমাদের মধ্যে আপনাকে পাবো, সেটারও আশা রাখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুমা স্বামীজির কাছে প্রার্থনা করি সারদা নারী জাগরণ যেন আরো জাগরিত হয়, আরো এগিয়ে চলে।